ছাত্রছাত্রী, আমি গতদিনে যে ভিডিওটা করেছিলাম দূরত্ব নির্ণয়ের উপর, অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির দুটো বিন্দুর মধ্যে যে দূরত্ব নির্ণয়ের ক্লাসটা নিয়েছিলাম, সেই ক্লাসের থেকে যে জিনিসটা শিখতে পেরেছি সেই নলেজটাকে কাজে লাগিয়ে, অর্থাৎ সেই জ্ঞানটাকে কাজে লাগিয়ে আমরা এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো করব। তার মধ্যে আমি চাইবো যে আমি একটা অঙ্ক করে দিই, সেই একটা অঙ্কের সাহায্য নিয়ে বা একটা অঙ্ক ভালো করে বুঝতে পেরে বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই করো। দেখো, একটা টিচারের সফলতা সেইখানেই যখন যে সে একটা অঙ্ক শিখিয়ে দেবেন, বাদ বাকি অঙ্কগুলো বা দুটো অঙ্ক শিখিয়ে দেবেন, বাদ বাকি অঙ্কগুলো যাতে তোমরাই করতে পারো। এবং হতে পারে তোমরা করতে যাচ্ছ যখন আটকে যাচ্ছে, ভুল হচ্ছে, তো ভুল হলে স্যারের সাহায্য যখন নেবে তখন আরো ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে। অর্থাৎ ভুল করাটা খুব একটা স্বাভাবিক প্রক্রিয়া। তুমি যে শিখছো, অর্থাৎ তুমি যে শেখার চেষ্টা করছো, তার প্রথম ইন্ডিকেটর সেটা হচ্ছে তুমি ভুল করছো। তো আমরা ভুল করব, ভুল করেই শিখবো। এখন আমি সবগুলো অঙ্ক করে দিতে পারি, সবগুলো অঙ্ক করে দেওয়ার মানে কিছুই না। সবগুলো অঙ্ক করে দিলে ভিডিওটা অনেক লম্বা হবে, বড় হবে, যেটা দেখতে বোরিং লাগবে। এমনি অঙ্কের মতো একটা ক্লাস দেখতে আমাদের মন চায় না, তবুও দেখতে হয়। বিষয়টা অনেকটা তেতো ওষুধের মতো, যে রোগ হয়েছে কিন্তু ওষুধ খেতে তো ভালো লাগে না, তেতো ওষুধ তবু খেতে হবে কিছুটা, যাতে আমার রোগটা সারে। তো অঙ্ক ক্লাস এমনি অনেকেরই ভালো লাগে না, আমরা ক্লাসের মধ্যে সেটা দেখতে পাই, ছেলে মেয়েদের চোখে মুখে ফুটে ওঠে। তারপরেও চেষ্টা করি যাতে তোমাদেরকে ভালো লাগে। সেই চেষ্টাটা তখনই সফল হবে যখন একটা অঙ্ক বা দুটো অঙ্ক করার পরে তোমাদের এমন ভাবে বোঝানোর চেষ্টা করব, সেই বোঝানোর জ্ঞানটাকে কাজে লাগিয়ে বাদ বাকি অঙ্ক তোমরা নিজেরা করতে পারো। তো আমি যে একটা অঙ্ক লিখে রেখেছি, এই অঙ্কটা হবে আমাদের মডেল অঙ্ক। এটাকে কাজে লাগাবো। এই একটা অঙ্কের মধ্যে দিয়ে সমস্ত অঙ্কের ধারণাকে আমি নিয়ে আসবো। ফলে ভিডিওটা একটু লম্বা হবে, বুঝতেই পারছো। আর শর্টে আমি এটা করে দিতে পারি। যে অঙ্কটা লেখা আছে, অঙ্কটা করতে আমার কতক্ষণ লাগবে, 2 থেকে 3 মিনিট লাগবে অঙ্কটা করতে, কিন্তু বোঝাতে বেশি সময় লাগবে। তো অনেকেই বলতো যে স্যার একটু ছোট ভিডিও করতে। দেখো, ছোট ভিডিও করলে কি হবে, ছোট ভিডিও করলে তুমি যখন শিখছো, শেখাটা অন্তত শর্টকাটে শিখো না। যখন তুমি নিজে প্র্যাকটিস করবে, বারে বার যখন নিজে প্র্যাকটিস করবে, তখন অটোমেটিক নিজেই বুঝতে পারবে কিভাবে শর্টকাট তুমি অ্যাপ্লাই করবে। আমি শর্টকাট করে দিলে কিন্তু তুমি ভালো করে শিখতেই পারবে না। অঙ্কটা ভেতর থেকে বোঝো, যাতে করে এই ধরনের অঙ্ক একটা যদি দেয়, একটাই করতে পারবে, সে যে ধরনের অঙ্কই দিক না কেন, যে টাইপের অঙ্কই দিক না কেন। তো সেই কনফিডেন্সটা, সেই বিশ্বাসটা যদি নিজের মধ্যে তৈরি করতে পারো, তাহলে ধৈর্য সহকারে দেখো। আর যে ক্লাসটা আমি আগে নিয়েছি, অর্থাৎ থিওরি ক্লাস, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়, তার ফর্মুলাটাও দেখো এখানে আমি লিখে দিয়েছি, ফর্মুলাটার ব্যাখ্যা পরে করছি। সেই ভিডিওটা যারা দেখোনি, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকে ভিডিওটা আগে দেখে নাও, তাহলে অঙ্কটা বুঝতে আরো সুবিধা হবে। চলো আমরা শুরু করি। প্রথমে যেটা দেওয়া আছে 14 দাগের অঙ্ক, অর্থাৎ লাস্টের অঙ্ক চ্যাপ্টারের 14 দাগের অঙ্ক দেওয়া আছে, যে দেখায় যে একটা বিন্দু, দুটো, তিনটে, চারটে চারটে পয়েন্ট দেওয়া আছে। বলছে এই বিন্দুগুলি পরপর যোগ করলে একটি রম্বস উৎপন্ন করবে। অর্থাৎ এই বিন্দু চারটে রম্বসের মাথায় মাথায় আছে, অর্থাৎ কিনা এই চারটে বিন্দু রম্বসের শীর্ষবিন্দু, সেটা দেখাতে বলেছে। তো দেখাতে বললে আমরা যে ফর্মুলাটাকে কাজে লাগাবো, সেই ফর্মুলাটা দেখো এখানে লিখে রেখেছি গতদিনের ভিডিওতে। শুধুমাত্র ফর্মুলা কিভাবে হয়েছে বা কিভাবে ফর্মুলা আমরা পেয়েছি সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। তো রম্বসের শীর্ষবিন্দু চারটে দেওয়া আছে বইয়ে বলছে, অর্থাৎ আমাকে প্রমাণ করে দেখাতে হবে এই যে চারটে শীর্ষবিন্দু দেওয়া আছে, চারটে বিন্দু দেওয়া আছে, চারটে বিন্দু জুড়ে দিলে যেরকম ছবিটা পাবো, সেই ছবিটা একটা রম্বসের ছবি। তো স্যার রম্বসটা কি জিনিস, আগে আমাকে জানতে হবে। রম্বস তো দেখাতে বলেছে, তো রম্বসটা কি জিনিস সেটা আগে বোঝার চেষ্টা করি। রম্বস বলতে আমরা যেটা বুঝবো, তোমরা জানো বা যদি না জানো তো এটা শোনো। রম্বস বলতে আমরা বুঝবো যে একটা চতুর্ভুজ, রম্বস হচ্ছে একটা চতুর্ভুজের টাইপ। চতুর্ভুজের অনেক রকম টাইপ আছে, তার ভিতর চতুর্ভুজের একটা টাইপ, সেটা হচ্ছে, সেই টাইপটা হচ্ছে রম্বস। চতুর্ভুজ কি? চতুর্ভুজ যার চারটে বাহু আছে, চারটে বাহু পরস্পর পরস্পরের সঙ্গে ক্লোজড অবস্থায় থাকবে, আবদ্ধ থাকবে। যদি আবদ্ধ থাকে তখন তাকে চতুর্ভুজ বলবো। চতুর্ভুজের অনেক রকম টাইপ আছে, বাহুগুলোর দৈর্ঘ্য, ওটা টাইপ হচ্ছে রম্বস। রম্বস হতে গেলে যেটা হতে হবে, ফার্স্ট কন্ডিশন, রম্বস হতে গেলে তার চারটে বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। রম্বসের চারটে বাহুর দৈর্ঘ্য সমান হবে এবং রম্বসের বিপরীত কোণগুলো সমান হবে। আমি যদি ছবিটা আঁকি, দেখো রম্বসের একটা কন্ডিশন হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তো আমি এখানে লিখতে পারি প্রতিটি প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হবে। দৈর্ঘ্য সমান অর্থ আমি তোমাদের বুঝিয়েছি যে একটা বাহুর দৈর্ঘ্য যদি এটা 5 সেন্টিমিটার হয়, তো এটাও 5 হবে, এটাও 5 হবে, এটাও 5 হবে। এটা একটা উদাহরণ দিচ্ছি, 5 না হয়ে যদি একটা 7 হতো, তাহলে চারটেকে 7 হতে হতো। একটা শর্ত,
2 নম্বর শর্ত হচ্ছে রম্বসের বিপরীত যে কোণ থাকবে সেই বিপরীত কোণের মান সমান হবে। অর্থাৎ বিপরীত কোণ বলতে কি বোঝাচ্ছে স্যার? বিপরীত কোণ বলতে বোঝাচ্ছে এ বিন্দুতে একটা কোণ তৈরি হয়েছে, যে কোণটাকে বি এ ডি বলছি, এই কোণটার যা মাপ হবে, এই কোণটার মাপ আর এর উল্টো দিকে যে কোণটা আছে সি বিন্দুতে যে কোণটা তৈরি করেছে, এই দুটোর মাপ সমান হবে। অর্থাৎ এই কোণটার মাপ যদি 80 ডিগ্রি হয়, তো সি কোণটার মাপকেও 80 ডিগ্রি হতে হবে। যাই হোক না কেন, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি মাত্র, যাই হবে দুজনের ক্ষেত্রে সমান হবে। অর্থাৎ রম্বস হতে গেলে ত্রিভুজের 4টে বাহুর দৈর্ঘ্য সমান এবং বিপরীত কোণের মান সমান। এবং আর একটা বৈশিষ্ট্য বলতে পারবো রম্বস হতে গেলে, রম্বসের যদি কর্ণটা নিই, কর্ণ কাকে বলে স্যার? কর্ণ হচ্ছে একটা চতুর্ভুজের বিপরীত শীর্ষবিন্দু জুড়ে দিলে এ একটা বিন্দু, সি তার উল্টো দিকে বিপরীত একটা বিন্দু, বি একটা বিন্দু, তার উল্টো দিকে ডি একটা আলাদা উল্টো বিন্দু। তাহলে বিপরীত শীর্ষবিন্দু অর্থাৎ কি না, এর সঙ্গে সি যদি জুড়ে দিই, দুটো বিন্দু যদি জুড়ে দিই এ আর সি, তাহলে যে সরল রেখাটা পাবো, যেমন এখানে সরল রেখাটা পেয়েছি এ সি। আবার বি আর ডি যদি জুড়ে দিই, বি এর উল্টো দিকে ডি আছে, বি আর ডি যদি জুড়ে দিই, তাহলে যে সরলরেখাটা পাবো সেই সরলরেখাটাকে বলছি আমি বিডি। এটাও একটা কর্ণ বলছি। তাহলে এসি একটা কর্ণ পেলাম, বিডি একটা কর্ণ পেলাম। কর্ণ কি করে পাচ্ছি? কর্ণ হচ্ছে বিপরীত শীর্ষবিন্দু জুড়ে দিলে যে সরলরেখা পাচ্ছি সেটাই হচ্ছে কর্ণ। এই যে যে দুটো কর্ণ পেলাম, সেই কর্ণটা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে লম্বভাবে। অর্থাৎ এই সরলরেখাটা আর এই সরলরেখাটা, যার নাম কিনা কর্ণ, এরা পরস্পরকে 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ এই দিকের কোণটা হবে 90 ডিগ্রি সমকোণ, বা দিকের কোণটা হবে 90 ডিগ্রি। অর্থাৎ এই সরলরেখাটার ওপরে এই সরলরেখাটা সোজাসুজি ভাবে এরকম এসে মিশে রয়েছে, সোজাসুজি ভাবে মিশেছে, এরকম বেঁকে রয়েছে। এই কোণটা হবে দুটোই 90 ডিগ্রি, এটা হতে হবে। একই রকম ভাবে এই কোণটা 90 ডিগ্রি হবে, এই কোণটা 90 ডিগ্রি হবে। অর্থাৎ 90 ডিগ্রি করে কোণ তৈরি হতে হবে। যদি এরকম হয় তাহলে যে ছবিটা পাচ্ছি সেই ছবিটাকে আমরা বলতে পারি একটা রম্বস। সেই চতুর্ভুজটাকে আমরা একটা স্পেশাল নাম দিতে পারি, তাকে বলতে পারি রম্বস। তো আমি একটা ছবি আঁকলাম, তাহলে এরকম ছবি অন্যটাও একটা আঁকতে পারি, রম্বসের ছবি। রম্বসের একটা অন্য ছবি আঁকতে পারি। দেখো, রম্বসের একটা আমি আলাদা একটা ছবি আঁকছি। কি আঁকতে বলেছে? বলেছে 4টে বাহুর দৈর্ঘ্য সমান হবে। আমি 4টে বাহুর দৈর্ঘ্য সমান নিয়েছি, 4টে বাহুর দৈর্ঘ্য সমান নিয়েছি। সমান নিয়ে এর একটা আলাদা নাম দিয়ে দিচ্ছি। এর এবিসিডি দিয়েছিলাম, এর পি কিউ আর এস নাম দিয়ে দিচ্ছি, পি কিউ আর এস নাম দিয়ে দিয়েছি। ছবি আঁকলাম রম্বসের। যে রম্বস হতে গেলে চতুর্ভুজের যে বৈশিষ্ট্য থাকতে হবে সেই বৈশিষ্ট্যটাকে মাথা রেখে বা সেই বৈশিষ্ট্য আঁকলাম, সেটা নাম দিলাম হচ্ছে পি কিউ আর এস। দেখতে পাচ্ছি এমন ভাবে আঁকলাম যে এর 4টে বাহুর দৈর্ঘ্য সমান হয়েছে, যেটা কিনা ফার্স্টে হয়েছিল। এবং রম্বস হতে গেলে যে বৈশিষ্ট্যটা থাকতে হবে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান নিয়েছে, অর্থাৎ পি থেকে কিউ পর্যন্ত এই মাপটাকে যদি এক্স বলি, কিউ থেকে আর পর্যন্ত এই মাপটাকেও এস হবে, আর থেকে এস পর্যন্ত এটাও এক্স ধরছি, পি থেকে এস পর্যন্ত এটাও এক্স হলো। 4টে মাপ স্কেল দিয়ে মাপলে সমান হবে 4টে বাহুর দৈর্ঘ্য। প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হলো, বিপরীত কোণের মান সমান। আমি এখানে যেভাবে এঁকেছি তাতে করে পার্থক্য কোথায়? প্রথমটা দ্বিতীয়টা, প্রথম ছবিটা দ্বিতীয় ছবিটার মধ্যে পার্থক্য কোথায়? দুটোই কিন্তু রম্বসের ছবি। পার্থক্য হচ্ছে এইখানে প্রথম ছবিটা একটু বেঁকে আছে বাহুগুলো, প্রত্যেকটা বাহু প্রত্যেকটার সঙ্গে সমান, কিন্তু মনে হচ্ছে কেউ যেন ধাক্কা দিয়ে একটু বেঁকিয়ে দিয়েছে, এরকম বেঁকে রয়েছে। আর পরে যেটা আঁকলাম সেটা কিন্তু বেঁকে নেই, প্রত্যেকটা বাহু সোজা অবস্থায় আছে। সোজা ইন দ্য সেন্স একটা বাহুর সঙ্গে আর একটা বাহু সোজাভাবে আছে। সোজাভাবে থাকার অর্থ হচ্ছে লম্বালম্বি ভাবে আছে, লম্বভাবে আছে। এই কোণটা হচ্ছে সেই ক্ষেত্রে 90 ডিগ্রি, এবং আমি প্রত্যেকটা কোণকেই 90 ডিগ্রি করেই এঁকেছি। তাহলে প্রত্যেকটা কোণ যদি 90 ডিগ্রি হয় এবং প্রত্যেকটা বাহু যদি সমান হয়, তাহলে এরকম আলাদা একটা ছবি আঁকতে পারি।
আমাকে বলেছে প্রত্যেকটা বাহুর মাপ সমান, এখানেও একটা মাপ সমান নিয়ে এঁকেছি, একটু বেঁকিয়ে এঁকেছি, এখানে বেঁকিয়ে আঁকেনি। তো দুই ক্ষেত্রে প্রত্যেকটা বাহুর মাপ এর ক্ষেত্রে যেমন সমান, এর ক্ষেত্রে এর বাহুর মাপের সাথে পরস্পর সমান। বিপরীত কোণগুলো সমান, আমি তো এর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে এঁকেছি, সেই ক্ষেত্রে বিপরীত কোণ আর কোণটার সাথে পি কোণটার সমান হবে, আর কিউ কোণটার সঙ্গে এস কোণটার সমান হবে। তাহলে বিপরীত কোণ আমি সমান বলেছিলাম, এক্ষেত্রে আমি সমান এঁকেছি। আর বলেছিলাম কর্ণ পরস্পর লম্বালম্বি ভাবে সমদ্বিখণ্ডিত করবে, কর্ণ, তাহলে এর কর্ণ কোনটা হবে? কর্ণ আঁকতে গেলে আমি বিপরীত শীর্ষবিন্দু পি থেকে আর যদি জুড়ে দিই তাহলে এর একটা কর্ণ পাবো। পি থেকে আর জুড়ে দিলে একটা কর্ণ হবে, এই ক্ষেত্রে এ থেকে সি একটা পেয়েছিলাম, এই একটা কর্ণ, আর একটা কর্ণ এস থেকে কিউ জুড়ে দিলে আর একটা কর্ণ পাবো, এস থেকে কিউ আর একটা কর্ণ। তাহলে এই দুটো কর্ণ যেটা পেলাম, একটা কর্ণ পেলাম পি আর একটা কর্ণ পেলাম এস কিউ, এই কর্ণ এরা পরস্পর 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, আবার এই কোণটা 90 ডিগ্রি, চারটে কোণই 90 ডিগ্রি হবে যেমন হয়েছিল। তাহলে দুটো ছবি আমি রম্বসে রাখলাম, রম্বসে রাখতে গিয়ে দুটো ছবির মধ্যে পার্থক্য একটু দেখতে পাচ্ছি, একটা একটু বেঁকে রয়েছে আর একটা একটু সোজা রয়েছে, এইটুকু যা পার্থক্য, আর বাদ বাকি কিন্তু কোনো পার্থক্য নেই। তাহলে দুটোই আমি যেটা আঁকলাম সেটা হচ্ছে রম্বসের ছবি আঁকলাম। ভালো করে বোঝো, একটা অঙ্ক দিয়েই কিন্তু আমরা বাদ বাকি অঙ্কগুলো করব, সেই জন্য আগে ভালো করে বুঝতে হবে যে আমি কি করতে যাচ্ছি। তাহলে রম্বসের ছবি আঁকলাম, এরপরে দেখো যে রম্বসের ছবি আঁকলাম, সেই রম্বসের ছবি আঁকার পরে প্রথম যে রম্বসটা এ বি সি ডি আর পরে যেটা এঁকেছি পি কিউ আর এস, দুটোর মধ্যে কিছু তো একটা অমিল আছে, হ্যাঁ আছে। যদি রম্বসের বাহুগুলো বেঁকে না থেকে সোজা অবস্থায় থাকে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে থাকে, সেই ক্ষেত্রে এই রম্বসটার একটা আলাদা নাম দিয়ে দিতে পারি, এই রম্বসের একটা আলাদা নাম দিতে পারি, সেই নামটা তোমরা জানো, বলো কি? এই রম্বসের নাম আলাদাটা কি? এই রম্বসের আলাদা নাম হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্র নিজেও কিন্তু একটা রম্বস, বর্গক্ষেত্র কিন্তু নিজেও একটা রম্বস, এর একটা আলাদা স্পেশাল ক্যাটাগরি তৈরি হয়ে গেল। কেন স্পেশাল ক্যাটাগরি হলো? এর ঝুঁকে নেই, এর ঝুঁকে নেই, এর সোজা আছে। যখন এর সোজা আছে তখন এর নাম হয়ে গেল বর্গক্ষেত্র। কিন্তু বর্গক্ষেত্র নিজেও একটা রম্বস, দুটো রম্বসের ছবি এঁকেছি। তাহলে মানে তুমি এটাকে এইভাবে ভাবতে পারো সিনেমার ডায়লগ হিসাবে, এর পুষ্পা টাইপের, ঝুঁকে নেই, পুষ্পা কখনো ঝুঁকে না, তো পি কিউ আর এস এও ঝুঁকে নেই, সোজা আছে। আর এই পুষ্পা টাইপের নয়, এ ঝুঁকে রয়েছে, যেহেতু এ ঝুঁকে রয়েছে সেহেতু এ বর্গক্ষেত্র নয় কিন্তু রম্বস। তাহলে দুটোই রম্বস লিখলাম, এটাও একটা রম্বসের উদাহরণ লিখলাম, এটাও একটা রম্বসের উদাহরণ লিখলাম বা ছবি আঁকলাম। রম্বস হতে গেলে যা যা বৈশিষ্ট্য থাকতে হয় বৈশিষ্ট্যগুলো আমি দুটো লিখেছি, আর একটা লিখিনি। এসি আর বিডি কর্ণ পরস্পর পরস্পর লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে। লম্বভাবে সমদ্বিখণ্ডিত করার মানে কি? লম্বভাবে সমদ্বিখণ্ডিত করার মানে হচ্ছে কর্ণগুলোর যে দৈর্ঘ্য একে অপরের সঙ্গে যেখানে সে মিশবে, ছেদ করবে, সেই ছেদ বিন্দুতে দুটো টুকরো তৈরি হবে, সেই দুটো টুকরো একই মাপের হবে। অর্থাৎ পি থেকে এল পর্যন্ত যদি আমি এটার নাম আমি এল দিই, পি থেকে এল পর্যন্ত যে দূরত্ব হবে, এল থেকে আর পর্যন্ত একই দূরত্ব হবে, সমদ্বিখণ্ড হয়ে গেল, সমান দুটো টুকরো হয়ে গেল। আবার কিউ থেকে এল পর্যন্ত যে দূরত্ব হবে, এল থেকে এস পর্যন্ত সেই একই দূরত্ব হবে। তাহলে এরা লম্বভাবে সমদ্বিখণ্ডিত হবে। যদি এই তিনটে বৈশিষ্ট্য থাকে তখন তাহলে যে চতুর্ভুজের ছবিটা হচ্ছে সেই চতুর্ভুজকে আমরা একটা রম্বস নাম দিতে পারি। তো আমি এখানে দুটোই রম্বসের ছবি এঁকেছি, একটা বেঁকে রয়েছে, একটা সোজা রয়েছে। যেটা সোজা রয়েছে তার একটা আলাদা নাম দিচ্ছি, তার একটা আলাদা নাম দিচ্ছি, সেই আলাদা নামকে বলছি আমরা বর্গক্ষেত্র বা স্কোয়ার। তো দেখতে পাচ্ছ, তা আমাকে যেটা বলেছে যে দেখাও যে বিন্দুগুলি পরপর যোগ করলে একটা রম্বস হবে, তো রম্বস দেখাতে গেলে কি করতে হবে? রম্বস দেখাতে গেলে দেখো আমি একটা কোণের সাহায্য নিচ্ছি, কোণের সাহায্য নিতে হচ্ছে যে বিপরীত দিকের কোণগুলো পরস্পর সমান হচ্ছে। আর যে বৈশিষ্ট্যটা দুইজনের মধ্যে রয়েছে সেটা হচ্ছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হবে, অর্থাৎ প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হবে, এটা আমি দেখাবো। আমি চারটে বিন্দু দেওয়া আছে, এই চারটে বিন্দুকে ফার্স্টেই যেটা ধরবো, এই চারটে যে বিন্দু দেওয়া আছে চারটে বিন্দুকে ফার্স্টেই ধরবো। চারটে বিন্দু হচ্ছে, প্রথম বিন্দুটাকে আমি ধরলাম এ, চারটে হচ্ছে শীর্ষবিন্দু দেওয়া ছিল এবং একটা চতুর্ভুজের শীর্ষবিন্দু চারটে দেওয়া ছিল, সেই শীর্ষবিন্দুর মধ্যে একটা বিন্দু 2,5 আছে, তো 2,5 এটাকে এ ধরছি। তারপরটা হচ্ছে 5,9 আছে, 5,9কে আমি বি ধরছি। 9,12 আছে, 9,12, আর লাস্টেরটা 6,8। তাহলে এক একটা বিন্দুকে আমি এ বি সি ডি ধরলাম, তো অন্য কিছু ধরলেও ধরতে পারো। তো আমার কাজ হচ্ছে
রম্বস দেখাতে গেলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান দেখানো, তাহলে এ থেকে বি পর্যন্ত এ একটা পয়েন্ট বি একটা পয়েন্ট, আমি দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব বের করার ফর্মুলা জানি, আগের চ্যাপ্টারে শিখেছি। দুটো দূরত্ব বের করার ফর্মুলা আমি লিখে রেখেছি, ডি মানে ডিস্টেন্স, ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব, দূরত্ব সমান কি বের করবো, রুট ওভার x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - 1 হোল স্কয়ার করলে হবে। অর্থাৎ এক্স এর থেকে এক্স এর বিয়োগ করে হোল স্কয়ার করবো, প্লাস ওয়াই থেকে ওয়াই এর বিয়োগ করে হোল স্কয়ার করবো, তারপরে যে ক্যালকুলেশন করলে যে মানটা বেরোবে সেইটাই হচ্ছে এই এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে যে দূরত্ব সেইটা। তো এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে আমি যদি বোঝার সুবিধার জন্য মনে করলাম এটা হচ্ছে x2 বিটা, আর বি পয়েন্টের 5 হচ্ছে x2, y2 হচ্ছে 9, আর এ পয়েন্টের x1 হচ্ছে 2, আর y1 হচ্ছে 5। অর্থাৎ একটাকে আমি x1 y1 ধরলাম, একটাকে x2 y2 ধরলাম। তাহলে আমি এখানে গতদিনের ভিডিওতেও আলোচনা করেছিলাম যে তোমরা দেখো যে এখানে x2 - x1 নিয়েছি, তোমরা যদি এরকম করো, তোমরা যদি এরকম লিখতে তাতেও কোনো অসুবিধা হতো না। আমি 2 থেকে 1 বাদ দিচ্ছি, তোমরা যদি 1 থেকে 2 বাদ দিতে, অর্থাৎ x1 - x2 করতে এবং এখানে যদি y1 - y2 করতে, তাহলেও একই মান বেরোতো। অর্থাৎ দেখতেই পাচ্ছ যে আমি ব্র্যাকেটের মধ্যে যেটা লিখেছি তার বাইরে কিন্তু ব্র্যাকেটের বাইরে একটা স্কোয়ার আছে, স্কোয়ার থাকা মানে তুমি যখন x2 - x1 লিখছো বা x1 - x2 লিখছো, দুটো করলে একটাই মাইনাস আসবে আর একটাই প্লাস আসবে। তো যখন হোল স্কোয়ার আছে মাথার উপরে, তো মাইনাসের হোল স্কোয়ার করলেও তার ভ্যালু প্লাস হয়, প্লাসের হোল স্কোয়ার করলেও তার ভ্যালু প্লাস হয়। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এবং সেটার থিওরি পাঠে টোটাল কভার করে দিয়েছি, সেটা নিয়ে আমি আর এখন আলোচনা করছি না। তো দুটোর মধ্যে যে কোনো একটা ফর্মুলার সাহায্যে আমি করতে পারবো, দূরত্ব বের করতে পারবো দুটো বিন্দুর। তো x1 এবং x2 কাকে ধরবো, আর y1 আর y2 কাকে ধরবো, তুমি দুটো পয়েন্টের মধ্যে যে কোনো একটাকে x1 আর x2 ধরতে পারো, তাতে কিচ্ছু এসে যায় না। কেন এসে যায় না? এই কারণে এসে যায় না, ছবিটার দিকে দেখো, মনে করো এখানে হচ্ছে একটা পয়েন্ট হচ্ছে a, এখানে একটা পয়েন্ট হচ্ছে b। তুমি যাকেই x1, একে যদি x1 y1 ধরো আর এটাকে যদি x2 y2 ধরো, তাহলে দেখো এ থেকে বি পর্যন্ত তুমি যদি স্কেলে মাপো, তাহলে মাঝখানে যে দূরত্ব হবে, তুমি যদি বি থেকে এ পর্যন্ত মাপো, দূরত্ব তো একই হবে, দূরত্ব তো একই হবে, দূরত্ব চেঞ্জ হবে না। তার জন্য আমরা যদি বলি, এরকম বলি এ বি, তাহলে আমরা এইভাবে ধরবো যে বি এর থেকে এর দূরত্ব মাপছি, এ আগে বি পরে, এ আগে বি পরে, অর্থাৎ বি থেকে এর দূরত্ব মাপছি। তো বিতে যেটা থাকবে সেটাকে আমরা x2 ধরবো, y2 ধরবো, আর শুরুতে যেটা থাকবে সেটাকে x1 আর y1 ধরবো। আমরা এইভাবেই সমস্ত অঙ্কগুলো করব, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আশা করি বুঝতে পেরেছো আমরা কিভাবে দূরত্বটা মাপবো। এ বি, এ থেকে বি পর্যন্ত মাপবো, বি পরে আছে, তাহলে বি থেকে শুরু করে এতে আসবো। তো বিটাকে ধরবো x2 y2 আর এটাকে ধরবো x1 y1, অর্থাৎ যার থেকে দূরত্ব মেপে আগেরটায় ফিরে আসবো, পরেরটাকে আমি ধরবো x2 y2 আর প্রথমটাকে ধরবো x1 y1। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখি, আমি চলে যাই মেন জায়গায়। তাহলে আমি দেখাবো যে একটা রম্বস হবে। তো রম্বস হতে গেলে চারটে শীর্ষবিন্দু দিয়েছিল, যে শীর্ষবিন্দু চারটে আমি লিখে নিয়েছি। এখন রম্বস হবে এটা দেখাতে বলেছে, আমি তখনই বলতে পারবো যেটা রম্বস হবে যদি বলতে পারি এ থেকে বি পর্যন্ত দৈর্ঘ্যটা বের করব বাহুর, বি থেকে সি পর্যন্ত বাহুর দৈর্ঘ্য বের করব। কারণ দেখো এর স্থানাঙ্ক দেওয়া আছে, বি এর স্থানাঙ্ক দেওয়া আছে, সি এর দেওয়া আছে, ডি এর দেওয়া আছে, অর্থাৎ দুটো দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তার মাঝখানে দূরত্ব আমি বের করতে পারি। সেই যে মাঝখানের যে দূরত্বটা বেরোচ্ছে, সেই একটা দূরত্ব হয়ে যাচ্ছে এই চতুর্ভুজের একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য এ বি বের করবো ফার্স্টে, তারপরে আমি সিডি বের করবো আর একটা বাহুর দৈর্ঘ্য, দেখি কত বেরোয়। সরি, আমরা ফার্স্টে এ বি বের করবো, একটা বাহুর দৈর্ঘ্য কত বেরোয় সেটা দেখবো, তারপরে বিসি বের করব, সেটার দৈর্ঘ্য দেখবো কত বেরোচ্ছে, তারপরে সিডি বের করব, সি থেকে ডি বাহুর দূরত্ব, এবং ডি থেকে এ বাহুর দূরত্ব বের করব। যদি দেখি যে চারটে দূরত্ব সমান বেরিয়েছে, মানে একই বেরিয়েছে, তাহলে বলতে পারবো যে বিন্দুগুলো দেওয়া আছে সেই বিন্দুগুলো জুড়ে দিলে একটা রম্বস তৈরি হবে। ব্যাস এইটুকুই আমাদের দেখানো। স্যার আমাদের এটা দেখাতে হবে না যে রম্বসের বিপরীত কোণের মান সমান। দেখো কোণের মান সমান আমি বলেছি রম্বসের একটা ধর্ম, কিন্তু কোণ, এই যে বিন্দুগুলো দেওয়া আছে সেই বিন্দুর সাহায্যে কোণ নির্ণয় করা তো আমরা শিখিনি। অর্থাৎ ক্লাস 9-এর যে চ্যাপ্টারটা আছে সেই 9-এর চ্যাপ্টারে আমরা বিন্দুর সাহায্যে কোণ নির্ণয় কিন্তু শিখিনি, এটা আমরা 11-এ গিয়ে শিখতে পারবো। অর্থাৎ সেই হিসাবে আমার কোণ বের করাটা এখানে দেখানোর দরকার নেই, কিন্তু রম্বসের বৈশিষ্ট্যের মধ্যে এটা পড়ে। আচ্ছা স্যার এরকম দেখাতে পারবো কি যে এরা পরস্পর পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে? দরকার নেই দেখানো দিয়ে, আমরা শুধুমাত্র দেখাবো যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান যদি হয় তাহলে তাকে রম্বস বলে দেবো। সেই ছবিটা এরকম হতে পারে, এ বি সি ডি এর মতো হতে পারে, অথবা পি কিউ আর এস এর মতো হতে পারে। সোজা থাক বেঁকে থাক আমার কিচ্ছু এসে যায় না, কারণ সোজা থাকলেও সে রম্বস,
বেঁকে থাকলে হলো রম্বস। যদি তোমাদের, এবার দেখো, যদি তোমাদের বলতো, ভালো করে লক্ষ্য করো এবার, ইম্পর্টেন্ট কথা, এই ধরনের অঙ্ক দিতে পারে, কারণ আমি বলেছি একটা অঙ্ক দিয়ে বাদ বাকি সব অঙ্ক করবো। যদি এখানে রম্বস না দিয়ে, রম্বস দিয়ে দিলে তো বুঝতেই পারছো, রম্বস না দিয়ে যদি বলতো দেখো যে এটা বর্গক্ষেত্র হবে, তুমি কি করতে? তো বর্গক্ষেত্র হতে গেলে বর্গক্ষেত্রে চারটে বাহুর দৈর্ঘ্য সমান হয়, এটা আমি জানি, কিন্তু বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রিও হয়। তা তুমি কোনটা কি করে দেখাবে বলো? কোনটা কি করে দেখাবে? কোন তো আমি বিন্দু দিয়ে বের করতে পারবো না। তাহলে বর্গক্ষেত্র হলে তুমি যদি চারটে বাহুর দৈর্ঘ্য সমান দেখিয়ে দাও, তো সেটা বর্গক্ষেত্র না হয়ে, এই ছবিটা এরকম না হয়ে এরকমও তো হতে পারে। তো তুমি কি করে গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে বাহুগুলো সোজা অবস্থায় আছে, বেঁকে নেই? চারটে বাহুর দৈর্ঘ্য সমান বের হলে সোজাও থাকতে পারে, বেঁকেও থাকতে পারে। তো সোজা আছে সেটা দেখানোর উপায়, সেটা দেখানোর কথা আমি উপায়টা বলে দিচ্ছি। যদি এটা বর্গক্ষেত্র রম্বস না দিয়ে বর্গক্ষেত্র দিয়ে দিত, তাহলে বর্গক্ষেত্র দিলে ফার্স্ট কাজ, চারটে বাহুর দৈর্ঘ্য তো সমান দেখাতামই। এইবার যেটা করলাম দেখো, এই ছবিটার দিকে তাকাও। প্রথম ছবিটা যেটা এঁকেছি সেটা হচ্ছে বাহুগুলো বেঁকে আছে, বেঁকে থাকার পরে, মানে বেঁকে থাকার কারণে এই যে যে কর্ণ তৈরি হয়েছে দেখতে পাচ্ছ, এ থেকে সি পর্যন্ত একটা কর্ণ, আর একটা কর্ণ বি থেকে ডি পর্যন্ত কর্ণ হয়েছে, যেহেতু বেঁকে আছে সেই হিসাবে এ থেকে সি পর্যন্ত যে কর্ণ তার মাপ তুমি যদি নাও, এবং বি থেকে ডি পর্যন্ত যে কর্ণ তার মাপ দুটো কিন্তু সমান হবে না। অর্থাৎ এ থেকে সি পর্যন্ত আমি মাপলাম 9 সেন্টিমিটার, আর বি থেকে ডি পর্যন্ত মাপলাম হচ্ছে 7 সেন্টিমিটার, দুটো সমান হলো না। কেন সমান হলো না? কারণ বেঁকে আছে। যখনই বেঁকে থাকবে তখনই বুঝতে হবে যে এই কোণগুলো কিন্তু আর 90 ডিগ্রি হয়নি। অর্থাৎ আমি কোণটা না মেপে, যেহেতু বিন্দুগুলো দেওয়া থাকলে কোণ মাপার পদ্ধতি বা সিস্টেম আমি জানি না, আমি শুধুমাত্র দুটো বিন্দুর দৈর্ঘ্য মাপতে পারি। তো এই এ আর সি এর দৈর্ঘ্য তো মাপতে পারি আমি, এবং বি আর ডি এর দৈর্ঘ্য মাপতে পারি, দুটো দুটো বিন্দুর দৈর্ঘ্য মাপতেই পারি। এবং যদি দেখি দুটো বিন্দুর যে দৈর্ঘ্য বের করলাম, অর্থাৎ কর্ণ বের করলাম, যদি দেখি কর্ণ যেটা বের হচ্ছে তার মান পরস্পর সমান হচ্ছে না, তাহলে বুঝতে হবে সেটা বেঁকে রয়েছে, অর্থাৎ সেটা বর্গক্ষেত্র নয়। যদি বেঁকে থাকে বর্গক্ষেত্র নয়। বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হবে? বর্গক্ষেত্র যতটা বেঁকে রয়েছে একটু সোজা করে দিলাম, যেটা ঝুঁকে রয়েছে এটাকে পুষ্পা করে দিলাম, সোজা করে দিয়েছি। সোজা করে দিলে কি হচ্ছে? যখনই সোজা করে দিচ্ছি তখন ভালো করে লক্ষ্য করে, কেন যদি আমি একটা মোশান দিয়ে দিই তাহলে দেখতে পাবে যে এই বাহুটা যখনই সোজা হচ্ছে, সোজা হওয়ার সঙ্গে সঙ্গে এই যে যে কর্ণটাও আস্তে আস্তে সোজা হচ্ছে। সেই ক্ষেত্রে বর্গক্ষেত্রের কর্ণ পরস্পর সমান হয়ে গেল। পি আর, বর্গক্ষেত্রের যে কর্ণ পি আর, আর কিউএস, কিউএস, এই দুটো কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে। অর্থাৎ একটা যদি 8 সেন্টিমিটার হয়, তো পরেরটাও 8 সেন্টিমিটার হচ্ছে। তাহলে আমি এইখান থেকে কোণ না বের করে শুধুমাত্র কর্ণের দৈর্ঘ্যের সাহায্য নিয়েই বলে দিতে পারবো যে কোনটা বর্গক্ষেত্র হবে, আর বলতো বর্গক্ষেত্র দেখাও। তো বর্গক্ষেত্র দেখাতে গেলে কিন্তু আমাকে চারটে বাহুর দৈর্ঘ্য যেমন সমান দেখাতে হতো, এবং দেখাতে হতো যে এদের কর্ণের দৈর্ঘ্য সমান, অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্ক এবং কিউ বিন্দু আর বিন্দুর স্থানাঙ্ক আমি জানি, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করে দেখতাম, সেখান থেকে পি আর পেয়ে যেতাম। একই রকম কিউ আর এস এর স্থানাঙ্ক জানি, দিয়ে দেওয়া থাকতো, নিশ্চয়ই দিয়ে দেওয়া থাকতো, এবং কিউ এস এর দূরত্ব বের করে দেখতাম। তাহলে কর্ণ দুটোর দৈর্ঘ্য যখনই সমান হয়ে যেত বলতাম এইটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের এখানে রম্বস দিলে আমরা কিভাবে করবো, বর্গক্ষেত্র দিলে কিভাবে করবো, সেটা তোমরা বুঝতেই পারছো। যদি স্যার এরকম হতো, এই ছবিটা না দিয়ে, আমি ছবিটা মুছেই দিচ্ছি, এই ছবিটা না দিয়ে খাও, সামান্তরিক, এও একটা চতুর্ভুজ, সামান্তরিকও একটা চতুর্ভুজ, রম্বসেরও যেমন চারটে বাহু আছে, চারটে কোণ আছে, সামান্তরিকেরও চারটে বাহু, চারটে কোণ আছে। তো সামান্তরিক কিরকম, রম্বস যেটা পড়েছে ঠিক সামান্তরিক ঠিক একই রকম। সামান্তরিক হতে গেলে যা যা বৈশিষ্ট্য আমি বলছি মন দিয়ে শোনো, এটা আগেরটার সাথে একটু লিঙ্ক করার চেষ্টা করো, আমি কিচ্ছু লিখছি না, শুধু ছবিটাই আঁকছি। সামান্তরিক হতে গেলে এমন একটা চতুর্ভুজ আমি আঁকবো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো, উল্টো দিকের বাহুগুলো পরস্পর সমান হবে এবং সমান্তরাল হবে, উল্টো দিকের বাহুগুলো। অর্থাৎ একটা ছবি আমি এঁকেছি, হাতে আঁকছি, একটু বেঁকে যেতে পারে। কোষটা যেমন দেখিয়েছিলাম, সামান্তরিকটা ঠিক সেইভাবে শুরু করবো। সামান্তরিকের আমি নাম দিচ্ছি এ বি সি ডি। একটা চতুর্ভুজ এঁকেছি, এই চতুর্ভুজটাকে আমি সামান্তরিক বলতে পারবো যদি এই বিশেষ কিছু ধর্ম মেনে চলে। কি ধর্ম মেনে চলতে হবে? এর বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে। আগের ক্ষেত্রে যেমন হয়েছিল চারটে বাহুর দৈর্ঘ্য সমান হয়েছিল, এটা বলছে না চারটে নয়, দুটো দুটো বাহু সমান হবে, উল্টো দিকে যে দুটো আছে। অর্থাৎ এ থেকে বি পর্যন্ত এই বাহুর যে দৈর্ঘ্য, সি থেকে ডি পর্যন্ত এই বাহুর দৈর্ঘ্য সমান হবে। এটা বড়, এটাকে দৈর্ঘ্য বলছে। যদি এ থেকে বি পর্যন্ত মেপে দেখি এক্স হচ্ছে, তো সি থেকে ডি পর্যন্ত এক্স হতে হবে। বি থেকে সি পর্যন্ত এটা যদি ওয়াই হয়, তাহলে এ থেকে ডি পর্যন্ত এটাকে ওয়াই হতে হবে। অর্থাৎ বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়ে গেল। উদাহরণ দিয়ে বললে
এক্স সমান যদি 7 হয়, এ থেকে বি যদি 7 হয়, তাহলে ডি থেকে সি বা সি থেকে ডি এটাকেও 7 হতে হবে। বি থেকে সি এটা যদি 4 হয়, তো এ থেকে ডি এটাকেও 4 হতে হবে। বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়ে গেল। এবং এই ক্ষেত্রেও যেটা আমি দেখতে পাচ্ছি, বিপরীত কোণগুলো সমান হবে। অর্থাৎ এই কোণটার মান যদি 60 ডিগ্রি হয়, তাহলে উল্টো দিকে যে কোণটা আছে সেটাকেও 60 ডিগ্রি হতে হবে। আবার এই কোণটা যদি 120 ডিগ্রি হয়, তো বি কোণটাকে 120 ডিগ্রি হতে হবে। বি এর উল্টো দিকে যেহেতু ডি আছে, তো জোড়ায় জোড়ায় সমান হতে হবে। এরা জোড়ায় জোড়ায় সমান হলো, তাহলে আগেরটার যে ধর্ম ছিল এটারও সেই ধর্ম, একই ধর্ম। কর্ণের দিকের কথা যদি বলি, কর্ণের দিকের কথা বলতে গেলে আগেরটা যেরকম হচ্ছিল, দুই ক্ষেত্রে দেখছিলাম পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করছিল। অর্থাৎ একটা কর্ণ এ থেকে সি পর্যন্ত একটা কর্ণ, আর আরেকটা কর্ণ ডি থেকে বি পর্যন্ত, এই কর্ণটা কিন্তু এরা লম্ব হবে না। অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি এবং এটাও 90 ডিগ্রি হবে না। দেখো, দেখে বুঝতে পারছো এটা অনেকটা বড় কোণ এবং এটা অনেকটা ছোট কোণ। মনে করো এটা হচ্ছে 150 ডিগ্রি আর এটা হচ্ছে 30 ডিগ্রি, সমান হলো না। তাহলে এদের ক্ষেত্রে কিন্তু কর্ণ পাবো আমি, কর্ণ তো অবশ্যই আছে, বিপরীত শীর্ষবিন্দু যোগ করলে কর্ণ পাওয়া যাবে, কিন্তু সেই কর্ণগুলোর যে মাপ, সেই কর্ণগুলোর মাপ যাই হোক না কেন, তারা কিন্তু পরস্পর লম্বভাবে সমদ্বিখণ্ডিত করছে না, যেটা কিনা রম্বসে করতো। এটা কিন্তু মাথায় রেখো, রম্বসের সঙ্গে আয়তক্ষেত্রের সামান্তরিকের এটা বিশেষ একটা পার্থক্য। তো আমি এটা দেখতে পেলাম। তাহলে মিল কি কি পেলাম আগেরটা থেকে? মিল একই পেলাম, যে বিপরীত কোণগুলোর মান সমান হয়, এরও কর্ণ আছে। আর যেটা পাবো, সামান্তরিক বলতে বোঝা হবে যে বিপরীত বাহুগুলোর সমান যেমন হচ্ছে তেমন সমান্তরাল হবে। সমান আর সমান্তরাল মানে কি স্যার? সমান্তরাল মানে দুটো সরল রেখা, সেই দুটো সরল রেখা যদি আমি টেনে নিয়ে যাই, যতদূর খুশি টেনে নিয়ে যাব, কিন্তু তাদের মাঝখানের গ্যাপ সবসময় যদি সমান থাকে, গ্যাপ যেটা আছে এখানে যদি গ্যাপ এক্স থাকে, তো এখানেও গ্যাপ এক্স সেন্টিমিটার থাকবে। যতদূর টেনে নিয়ে যাবো সেই গ্যাপটা সবসময় এক্স সেন্টিমিটারে থাকবে, একই থাকবে। তখন এই দুটো সরল রেখাকে বলবো সমান্তরাল সরল রেখা। যেমন দুটো মই দেখেছো, মইয়ের যে দুটো বাঁশ থাকে, যদি বাঁশের মই হয় তাহলে দুটো বাঁশের মাঝখানে যে ডিস্টেন্সটা সেটা সবসময় সমান হয়। রেল লাইন দেখেছো, তো রেল লাইনের দুটো পাথ যার উপরে ট্রেন যায়, সেই পাথ দুটোর মাঝখানে ডিস্টেন্স সবসময় সমান হয়। একে বলছি আমি সমান্তরাল সরল রেখা। তো সেই ক্ষেত্রে এ বি, এই সরল রেখাটা এ বি আর ডিসি বা সিডি একে সমান্তরাল হতে হবে। অর্থাৎ টেনে নিয়ে গেলে কোনোদিন মিশবে না, মাঝখানের গ্যাপ সবসময় সমান থাকবে, না কাছে আসবে না দূরে যাবে। একই রকম ভাবে যদি আমি ডিএ, এটাও যেহেতু বিপরীত বাহু এবং উল্টো দিকে এটাও বিপরীত বাহু, এরা যেমন সমান হবে মাপে তেমন সমান্তরাল হবে। যদি হয় তখন এটাকে আমি বলতে পারবো একটা সামান্তরিক। তাই সামান্তরিক হতে গেলে কি হতে হবে? সামান্তরিক হতে গেলে যেটা রম্বস হচ্ছিল সেম টু সেম হবে, সেম টু সেম, শুধু রম্বসের 4টে বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হচ্ছিল আর এর বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলো সমান হচ্ছে। রম্বসের ক্ষেত্রে কর্ণগুলো পরস্পর লম্বভাবে সমদ্বিখণ্ডিত করেছিল, সামান্তরিকের ক্ষেত্রে সেরকম করে না। তাহলে আমি একটা ছবি আঁকলাম, কিভাবে ছবি আঁকলাম দেখতে পাচ্ছ। এইবার এরও আর একটা ছবি আঁকা যেতে পারে। এটাকে বেঁকিয়ে এঁকেছি, বা যদি আমি সোজা করে আঁকি, সোজা করে আঁকলে যেটা হবে সেটা এরকম হবে। আমি যদি একটা সোজা করে ছবি আঁকি, রম্বসের এই সামান্তরিকের ছবি যদি আমি সোজা করে আঁকি, তো এটা একটা সামান্তরিক হলো। পার্থক্য কি এই ছবিটার সাথে এই ছবিটা? এর কোণগুলো বেঁকে ছিল, এর কোণগুলো সোজা অবস্থায় আছে, বাস এইটুকুই পার্থক্য। তো এইটুকু যখন পার্থক্য হলো, তাহলে এই কোণটাকে আমরা বলবো 90 ডিগ্রি বা সমকোণ। এই কোণটা বিপরীত কোণ, তাহলে বিপরীত কোণ যেহেতু সমান্তরিকের সমান হয়, তাহলে এটাও বিপরীত কোণ সমান হবে। নাম যদি দিই পি কিউ আর এস, পি এর সাথে আর সমান, কিউ এর সাথে এস সমান, প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি। আর এই ক্ষেত্রে যেটা আমি দেখতে পাবো, এর যে কর্ণ পি আর আর যদি জুড়ে দিই, তাহলে যে সরলরেখাটা পাবো পি আর সরলরেখা, সেটা একটা কর্ণ হবে। আর কিউ আর এস জুড়ে দিলে যে সরলরেখাটা পাবো কিউ এস সরলরেখা, সেটাও একটা কর্ণ হবে। দেখতে পাবো এই দুটো কর্ণের মাপ সমান। পি থেকে আর পর্যন্ত যে মাপটা হবে, কিউ থেকে এস পর্যন্ত সেই মাপটা সমান হবে। এই ক্ষেত্রে কিন্তু কর্ণের দৈর্ঘ্য সমান হয়নি এই ছবিটা, যদিও এও একটা সামান্তরিক, এও একটা সামান্তরিক, দুটোই সামান্তরিক। এই দুটো বাহুকে টেনে নিয়ে গেলে এরা কোনোদিন মিশবে না, বা এই দুটোকে বাহুকেও টেনে নিয়ে গেলে কোনোদিন মিশবে না। দুটো বাহুর মাঝখানে যে দূরত্ব, সেই দূরত্ব সমান আছে। এটা যদি 7 সেন্টিমিটার হয়, এটাও 7 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার হলে এটাও 4 সেন্টিমিটার। সব বিপরীত বাহুর দৈর্ঘ্য এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান। সেই সেন্সে বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, সামান্তরিক হতে গেলে যেটা হতে হবে বিপরীত কোণগুলো সমান, সমান তো আছেই দেখতে পাচ্ছ, প্রত্যেকটা 90 ডিগ্রি করে। আর এই ছবিটার ক্ষেত্রে তুমি বলতে পারবে না যে প্রত্যেকটা 90 ডিগ্রি হবে, এটা বলতে পারবে না। প্রত্যেকটা 60 ডিগ্রি হবে এটা তুমি বলতে পারবে না। যদি এটা 60 হয় তো উল্টোটা 60 হবে।
একটা যা হবে তার উল্টোটা তাই হবে। এটা যদি 59 হতো তো উল্টোটা 59 হতো। এই নয় যে একে 60ই হতে হবে, এটা যদি 85 হতো তো উল্টোটা 85 ডিগ্রি হতো। কিন্তু এই যে ছবিটা আঁকলাম, এই ছবিটার বেলায় প্রত্যেকটা কোণ যেহেতু একটা বাহু আর একটা বাহু সোজাসুজি ভাবে আছে, লম্ব ভাবে আছে, তাই প্রত্যেকটা কোণ 90 ডিগ্রিতে আছে। এই যে ছবিটা আঁকলাম দুটোই কিন্তু সামান্তরিকের ছবি, কিন্তু এর একটা আলাদা নাম দেবো। আগেরটার যেমন নাম দিয়েছিলাম সোজাভাবে থাকার কারণে বর্গক্ষেত্র বলেছিলাম, এর সেই হিসাবে আমরা বলবো আয়তক্ষেত্র বা রেক্টাঙ্গেল। আয়তক্ষেত্র আমরা এটুকু বুঝতে পারছি, এটাকে আমরা নাম দিচ্ছি আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রে কি হচ্ছে, আয়তক্ষেত্রের সঙ্গে আগের ছবিটা দুটোই কিন্তু সামান্তরিক। এই সামান্তরিকের একটা স্পেশাল নাম দিয়ে দিলাম আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের সঙ্গে এই ছবিটার পার্থক্য, এটা কিন্তু আমি আয়তক্ষেত্র বলতে পারবো না, এটাকে আয়তক্ষেত্র, এটাকে সামান্তরিক বলতে পারবো, এটাকে সামান্তরিক বলতে পারবো। দুটো কিন্তু সামান্তরিকে মিল আছে, কিন্তু ভেতরে যদি আরো বৈশিষ্ট্য দেখা যায় তাহলে মিল নেই। কোথায় মিল নেই? এর যে কর্ণের দৈর্ঘ্য, এ থেকে সি পর্যন্ত কর্ণের দৈর্ঘ্য আর বি থেকে ডি পর্যন্ত কর্ণের দৈর্ঘ্য এই ছবিটার ক্ষেত্রে সমান হয়নি, দুটো মাপ আলাদা হয়েছে, এ থেকে সি পর্যন্ত বড় হয়েছে। যদি এরকম হয়, যদি কর্ণের দৈর্ঘ্য আলাদা হয়, তাহলে ঠিক আগের অঙ্কটার মতোই বুঝতে হবে বা আগের থিওরির মতোই বলতে হবে। যদি কর্ণের দৈর্ঘ্য আলাদা হয়, তাহলে আমরা এখানে দায়িত্ব নিয়ে বলতেই পারবো যে কোণগুলো কিন্তু উল্টো দিকে যেটা আছে সেটা সমান আছে, কিন্তু তারা 90 ডিগ্রি নেই। ব্যাস এইটুকু কমেন্ট করতে পারবো, তারা 90 ডিগ্রি নেই। দেখো, অঙ্কটা হচ্ছে এমন একটা জিনিস, আমি একটু বলি, গল্পের ছলেই বলি, অঙ্কটা হচ্ছে এমন একটা জিনিস, অঙ্কটা পুরোপুরি সৌন্দর্য বোধ বা পুরোপুরি যতটুকু তুমি দেখতে পাচ্ছ, যতটুকু সঠিক, সেই সঠিকটুকুই কিন্তু তুমি বলবে। বাদ বাকি যেটুকু জানো না অ্যাজাম্পশন করে বলবে না, এটা অন্য কিছু নয়, এটা অন্য কিছু নয়। যেমন আমি একটা উদাহরণ দিই, ধরো আমি দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে কতগুলো ঘোড়া দৌড়ে যাচ্ছে, রাস্তা দিয়ে ঘোড়া দৌড়ে যাচ্ছে, দৌড়ে গেলাম, দেখলাম যে 50খানা ঘোড়া যাচ্ছে এবং আমি এই সাইড থেকে দেখতে পাচ্ছি ঘোড়াগুলোর কালার হোয়াইট কালার, সাদা কালার। তো আমি যদি সাহিত্যের ভাষায় বলি, তাহলে আমি বলতে পারবো 50খানা ঘোড়ায় আমি সাদা দেখতে পাচ্ছি, সেই জন্য আমি বলতে পারবো যে পৃথিবীতে সাদা ঘোড়াই সব। বলতে পারবো সাহিত্যের ভাষায় যে পৃথিবীতে সমস্ত সাদা ঘোড়াই রয়েছে। এটা যদি আমি অন্য কোনো সাবজেক্টের বিচারে, ধরো ফিলোসফি দিয়ে আমি বিচার করতাম, দর্শন দিয়ে বিচার করতাম, তাহলে দর্শন দিয়ে বিচার করতে গেলে আমি বলতাম, দর্শন দিয়ে বিচার করতে গেলে বলতাম, সাহিত্য দিয়ে তো বললাম যে পৃথিবীতে সব ঘোড়াই সাদা, যে দর্শন দিয়ে বলতাম তাহলে বলতাম পৃথিবীতে কিছু ঘোড়া আছে সাদা, বাদ বাকি ঘোড়া থাকতে পারে অন্য কালারের, তো কিছু ঘোড়া সাদা দেখছি, তো সাদা ঘোড়ার কথাই বললাম। তাহলে এই যে কমেন্টটা করলাম, এই কমেন্টটা আগের কমেন্টের থেকে অনেকটা নিখুঁত হলো, যে পৃথিবীতে কিছু ঘোড়া দেখতে পাচ্ছি যেগুলো দৌড়ে যাচ্ছে, সেগুলো অন্তত 50খানা তো দেখতে পাচ্ছি যেগুলো সাদা, বাদ বাকি অন্য কালার থাকতে পারে, সেটাও আমি সম্ভাবনায় রেখে দিচ্ছি। সেই সম্ভাবনায় রেখে বলছি যে অন্তত কিছু ঘোড়া সাদা আছে যে ঘোড়া দেখতে পাচ্ছি। ম্যাথের ভাষায় বললে, অঙ্কের ভাষায় বললে এরকম কিচ্ছু বলবো না, অঙ্কের ভাষায় বললে বলবো পৃথিবীতে অন্তত 50খানা ঘোড়া আছে যার এক সাইড সাদা। উল্টো দিকে তো আমি দেখিনি, আমি তো উল্টো দিকে কি আছে দেখিনি। 50খানা ঘোড়া দেখছি তো 50খানা নিয়ে কমেন্ট করবো, যে সাইডটা দেখছি সেই সাইডটা নিয়ে কমেন্ট করবো, উল্টো দিকে দেখতে পাচ্ছি না, কমেন্টও করবো না। তো তুমি যদি সেই সঙ্গে সামঞ্জস্য রেখে যদি বলতে হয় যে আমি যেটুকু বলতে পারবো ঠিক সেটুকুই বলবো। আমি বলতে পারবো যে যদি দেখি কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে না, কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে না, তাহলে বলতে পারবো যে এটা প্রত্যেকটা বাহু, যে বাহু রয়েছে একে অপরের উপর লম্বভাবে নেই, কিন্তু বেঁকে রয়েছে, এইটুকু বলতে পারবো। বিপরীত কোণগুলো পরস্পর সমান, এটুকু বলতে পারবো, কিন্তু এটা বলতে পারবো না যে বিপরীত কোণগুলো এটা 60 হবে, এটা 60 হবে, এটা 120 হবে, এটা 120 হবে, এরকম কিছু বলতে পারবো না। যাই হোক না কেন উল্টো দিকের গুলো সমান হবে। তাহলে আমাকে যদি কোথাও আয়তক্ষেত্র প্রমাণ করতে দেয়, তাহলে কি করব? আয়তক্ষেত্র প্রমাণ করতে দিলে বিপরীত বাহুর দৈর্ঘ্য বের করব। কোনটা বিপরীত বাহুর দৈর্ঘ্য তো আমি জানি না, আমি 4টে বাহুর দৈর্ঘ্যই বের করব। 4টে পয়েন্ট দেওয়া থাকবে, সেই 4টে পয়েন্ট দিলে 4টে বাহুর দৈর্ঘ্য আমি বের করব। সেই 4টে বাহুর দৈর্ঘ্য বের করে দেখবো দুটো বাহুর দৈর্ঘ্য সমান আছে আর দুটো বাহুর দৈর্ঘ্য সমান আছে। দুটো বাহুর দৈর্ঘ্য সমান আছে, ধরো একটা হবে 10, আর একটা বেরোলো 10, একটা বেরোলো 6, আর একটা বেরোলো 6, জোড়ায় জোড়ায় সমান থাকবে। তাহলে আমি বলতে পারবো সেটা একটা সামান্তরিক। সামান্তরিক মানে সেটা সোজাও থাকতে পারে, বাহুগুলো একে অপরের উপর বেঁকেও থাকতে পারে। আমার এই সম্বন্ধে কিছু নেই, কারণ দুটোই সামান্তরিক। যদি সামান্তরিক না বলে তাহলে এই বাহু 4টে সমান দেখিয়ে দিলেই যথেষ্ট, আর কিছু দেখাতে হবে না, মানে বিপরীত বাহু সমান দেখিয়ে দিলেই যথেষ্ট, আর কিছু দেখাতে হবে না। যদি বলে আয়তক্ষেত্র দেখাও, 4টে পয়েন্ট দিয়েছে, দিয়ে বলো আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্র দিতে গেলে আমি বলছি 4টে বাহুর দৈর্ঘ্য বের করব, করে দেখবো দুটো একই মাপের আর দুটো অন্য মাপের, দুটো দুটো সমান সমান,
এবং সেই ক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমি কিন্তু এই যে কোণটা 90 ডিগ্রি দেখাতে হবে, কিন্তু কোণ বের করা আগের মতো বলছি, কোণ বের করা আমি 4 পয়েন্ট দেওয়া থাকলে কোণ বের করতে ক্লাস 9-এ শিখিনি। সেক্ষেত্রে আমি কর্ণ বের করতে পারবো, দৈর্ঘ্য বের করতে পারবো। দুটো কর্ণ, একটা কর্ণ বের করব আর একটা কর্ণ বের করব, বের করে দেখবো দুটো কর্ণের মাপ সমান হচ্ছে। যদি সমান হয় তাহলে বলতে পারবো ওই সামান্তরিকটা বেঁকে নেই, সোজা আছে, আর সোজা অবস্থায় যখন আছে তার নাম পাল্টে দিয়েছি, স্পেশাল নাম দিয়ে দিয়েছি আয়তক্ষেত্র। আশা করি বুঝতে পেরেছো। তো এবার আসল অঙ্কটা করি। দেখো, একটা অঙ্কের দ্বারা এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে তোমরা সব অঙ্কগুলো করতে পারবে। এই চ্যাপ্টার দেখাই, সমবাহু তোমরা মানে জানো, হচ্ছে সমবাহু যার তিনটে বাহুর দৈর্ঘ্যই একই মাপের হবে। তো তিনটে বাহুর দৈর্ঘ্য বের করবে, বের করে দেখবে তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, তো সমবাহু হয়ে গেল। কখনো কখনো বলবে সমকোণী ত্রিভুজ, বেশি ইম্পর্টেন্ট, বিশেষ ইম্পর্টেন্ট, এই ধরনের পরীক্ষায় কিন্তু দিতে পারে। আমি একটা অঙ্ক কিন্তু করাবো, বাদ বাকি নিজে করবে। কখনো কখনো তিনটে বিন্দু দিয়ে বলবে যে দেখাও এরা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হতে গেলে কি হতে হবে? সমকোণী ত্রিভুজ হতে গেলে একটা ত্রিভুজ হবে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি। তো আমি এইখানে এই কোণটাকে যদি নাম দিই এ বি সি, তাহলে একটা কোণ 90 ডিগ্রি হবে। আমি এখানে 90 ডিগ্রি কোণ করে রেখেছি কেন? কারণ এ বি বাহুটা বিসি এর ওপর সোজাসুজি অবস্থায় আছে। সোজাসুজি থাকলে 90 ডিগ্রি কোণের যে বিপরীত বাহু সেটাকে বড় বাহু হয়, সেটাকে আমরা অতিভুজ বলি। অতি লিখছি, অতিভুজ মানে অতিভুজ। 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু সেটা সব থেকে তিনটে বাহু যা মাপ তার মধ্যে সব থেকে বড় হয় অতিভুজের লেন্থটা। তো আমরা সমকোণী ত্রিভুজ হতে গেলে তুমি তো জানো না সমকোণী ত্রিভুজ হবে কি হবে না। তোমার ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে বি আর সি এর দৈর্ঘ্য বের করবে। বিসির দৈর্ঘ্য বের করবে, কত বেরোলো দেখলে, বিসি এর দৈর্ঘ্য মনে করো 3 সেন্টিমিটার বেরোলো সাপোজ। এ বি এর দৈর্ঘ্য বের করবে, এ বি এর দৈর্ঘ্য বেরোলো মনে করো 4 সেন্টিমিটার। বের করলে স্থানাঙ্ক দেওয়া থাকবে, স্থানাঙ্ককে কাজে লাগিয়ে তুমি নিশ্চয়ই বের করতে পারবে। আর একটা বের করলে এসি, অর্থাৎ তিনটের দৈর্ঘ্যই তুমি বের করলে। ধরো এসি বেরোলো 5 সেন্টিমিটার বেরোলো। তাহলে এটাকে সমকোণী হতে গেলে আমি জানি সমকোণী ত্রিভুজের একটা বৈশিষ্ট্য আছে, একটা স্পেশাল ব্যাপার আছে, সেটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস